নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বুধ আগামী 6ই মার্চ কুম্ভ রাশিতে গমন করবে। দীর্ঘদিন মকর রাশিতে স্টে করেছে এবং স্টে করার পরে প্রায় আমি হিসেব করে দেখছিলাম 64 দিন ও স্টে করেছে এবং এখনও কুম্ভ রাশিতে গমন করার মুখে রয়েছে। আজকে যখন আমি অনুষ্ঠান করছি, আজকে 1 মার্চ রাত্রিবেলা, তো 6 তারিখ গমন করবে এবং এখানে থাকবে 24 তারিখ পর্যন্ত। তো 6 থেকে 24 বুঝতে পারছেন 18 দিনের একটা গোচর হবে। বুধ অফিসিয়ালি বা একদম অ্যারিথমেটিক্যালি 18 দিনই থাকে একটা ঘরে, যখনও ন্যাচারাল, কিন্তু বুধের এখন গতি কিন্তু অনেক বেশি আছে। বুধ এই ঘরে এবং মীন রাশিতে দুটো ঘরেই অত্যন্ত উচ্চ গতিতে থাকবে। মেষ রাশিতে যাবে, মেষ রাশির মোটামুটি 15 ডিগ্রি ক্রস করার পর থেকে বুধ স্লো হওয়া শুরু করবে। বৃষ রাশিতে ঢুকে বকরি হবে, বকরি হয়ে পুনরায় মেষ রাশিতে সামান্য ডিগ্রিতে নেমে আসবে। এটা বুধের পরবর্তী কয়েকদিনের গোচর হতে চলেছে এবং মানে নেমে আসবে মানে বকরি হবে সেখানে গিয়ে, টরাসে গিয়ে অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেটা আপনাদের আমি বছরের একদম শুরুতে যখন বাৎসরিক রাশিফল বলেছি তখন বলেছি যে মে মাস থেকে 3রা জুন পর্যন্ত বুধ টরাসে থাকবে, তারপরে অ্যারিজে নেমে আসবে, নেমে এসে বকরি অবস্থায় থাকবে। এখন বুধ উচ্চ গতিতে আছে। আজকে যখন আমি অনুষ্ঠান করছি তখন প্রায় 19 ডিগ্রির কাছাকাছি বুধ রয়েছে। তো এই বুধের সামগ্রিক যে গোচরের ফল, সেই অ্যাবস্ট্রাক্ট ইম্প্যাক্ট এবং আমি সামান্য একটু টাচ দিয়ে লগ্ন ওয়াইজ ইম্প্যাক্ট বলে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শুরুর একদম প্রাক্কালে আপনাদের বলে দিই, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, কারণ আমাকে কিন্তু বহু মানুষ ফোন করে বলেন, বিশেষ করে একটু এজেড মানুষ যারা হয়তো এতটা টেক্সট হ্যাভি নন, তারা অনুষ্ঠান দেখতে পান না, কখন নোটিফিকেশান ঢোকেন সেটা বুঝতে পারেন না। তো সেটাকে যদি একটু হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো জায়গায়, বিশেষ করে হোয়াটসঅ্যাপে মোটামুটি এখন সবাই একটু স্বচ্ছন্দ বোধ করেন, তো তাতে যদি একটু শেয়ার করে দেন তাহলে কি হয়, তারা দেখতে পারেন। আমিও মানে তাদের কাছে একটু বিব্রত হয়ে যায় যে আমি হয়তো অনুষ্ঠানটা করেছি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না, এম্বারেসিং হয় আর কি। যাই হোক, আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। বুধের কুম্ভ রাশিতে গোচর। বুধ আগামী 6 তারিখ বেলা 11টা 8 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে বুধ মঙ্গলের নক্ষত্র নিয়ে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্র। তখন শনিও ধনিষ্ঠা নক্ষত্রেই আছে এবং বুধ এখানে থাকবে, অর্থাৎ এই ঘরে স্টে করবে আপ টু 24 মার্চ, থাকবে সকাল 10টা 39 মিনিট পর্যন্ত। আমি যা বললাম সেটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডের টাইম অনুসারে। তো এই বুধের যে 18 দিনের গোচর এখানে সংগঠিত হতে চলেছে, তার কি সামগ্রিক ইম্প্যাক্ট আমরা একদম শুরু থেকে দেখি। যে বুধ এখানে, আমি অনেকবার বলেছি যে আমাদের যে 4টে চর রাশি আছে সেটা 1, 4, 7 এবং 10। এর মধ্যে 10 হচ্ছে পৃথ্বীকারক রাশি কিন্তু চর রাশি। পৃথ্বীকারক রাশি হওয়ার জন্য এবং শনির ঘর হওয়ার জন্য এই রাশির ওয়েটেজ খুব বেশি। একে মবিলাইজ করতে অনেক ফোর্সের দরকার হয়, বাট একবার যদি মবিলাইজড হয় তাহলে সেটা অনেক দূর পর্যন্ত এর মবিলিটি মেনটেন করতে পারে, কিন্তু মবিলাইজড করতে একটা ইমেন্স এনার্জির প্রয়োজন হয়। মকর আমাদের নর্মাল গভর্নমেন্টের ঘর, গভর্নমেন্টের ডিসিশনের ঘর, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের ঘর, এক্সিকিউটিভদের কাজ করবার ঘর। এক্সিকিউটিভরা তার হায়ার অথরিটি থেকে যে অর্ডার ক্যারি ফরওয়ার্ড করবে তার ঘর, অর্থাৎ এই ঘরটা মূলত গভর্নমেন্টের এক্সিকিউশন অফ পাওয়ার অ্যান্ড লেজিটিমেসির ঘর। এই ঘরটা ইমেন্স ফোর্স ধরে রাখে, কারণ এটা শনির মূল ত্রিকোণের দ্বাদশ ঘর এবং কালপুরুষের 10ম ঘর, অ্যাকচুয়াল কর্মের ঘর। তো এই ঘরে আপনারা জানেন যে আজকে পর্যন্ত চন্দ্র ছিল দুপুরবেলা পর্যন্ত, বেরিয়ে গেছে এখন চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করে গেছে। তো যাই হোক, 5টা থেকে 4টেতে এসেছে, কিন্তু আসলেও এখানের মূল যে সমস্যা সেটা কিন্তু মঙ্গল এবং শুক্র করবে। নেক টু নেক ফাইট করতে করতে তারা
12 তারিখ পর্যন্ত যাবে, অ্যাকচুয়ালি 9 তারিখ ক্রস করবে শুক্র। তার এই কথাগুলো বলছি, তার পেছনে কজ আছে, একটু প্লিজ কনসেন্ট্রেট করে শুনবেন। শুক্র এবং মঙ্গল একসাথে নেক টু নেক ফাইট করতে করতে মোটামুটি 9 তারিখ পর্যন্ত গিয়ে শুক্র ক্রস করে যাবে মঙ্গলকে, অর্থাৎ মঙ্গলের থেকে তার ভেলোসিটিটা বেড়ে যাবে, ক্রস করে যাবে। 12 তারিখ তার ইনিশিয়াল প্রভাব থেকে মুক্ত হবে, মোটামুটি 30% প্রভাব মুক্ত হবে। এবং আমি 20 তারিখ বলেছিলাম, এবং আজকে বলিনি, সেটা আমি প্রায় মাস চারেক আগে বলেছিলাম যে 20 তারিখ পর্যন্তই নেক টু নেক ফাইটটা কিন্তু চলতে থাকবে। বিশাখা নক্ষত্রে যবে থেকে মঙ্গল প্রবেশ করেছিল তবে থেকে এই কথাটা আমি অন্তত 20-25 বলেছি। তো সেই হিসাবে বলেছি, ডেটটার ইম্পর্টেন্স আছে সেই জন্য। এই ঘরে ততদিন একটা নেক টু নেক ফাইট হবে, এবং যখন 20 তারিখ পৌঁছাবে তখন এরা শনির খুব কাছাকাছি চলে আসবে। বুধ তো আগেই বেরিয়ে যাবে, শনির যত কাছাকাছি এসে যাবে, মঙ্গল তত এখানে যেটা করবে সেটা হচ্ছে শনির সাথে লড়াইতে চলে যাবে প্রকারান্তে। শুক্রের এখানে কোনো ফ্যাক্টর নয়, কারণ শুক্র তার অ্যাম্বিয়েন্সটা ছেড়ে দেবে, শনির সাথে লড়াইতে চলে যাবে। শনির সাথে যত লড়াইতে যাবে, শনির যেটা সব থেকে বড় সমস্যা, শনি পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল। রবির পরে বা রবির টোটাল পাওয়ারটা যদি কেউ এনহ্যান্স বা এক্সিকিউটেড করে সেটা কিন্তু স্যাটার্ন করে। স্যাটার্নের যেটা প্রবলেম, স্যাটার্ন কোনো তামসিক প্ল্যানেট, স্যাটার্ন কোনো অতি তাপমাত্রাযুক্ত প্ল্যানেট, সেই প্ল্যানেটকে টলারেট করতে পারে না। তার নিজস্ব যে প্রণালী সেটা ভঙ্গ হয়ে যায়, তার প্রকৃতি নষ্ট হয়ে যায়। এবং যেহেতু শনির এটা নিজস্ব ঘর, শনিও তো নিজে এখানে পাওয়ারকে ধরে রাখবে, এবং মঙ্গলের এটা এক্সল্টেশনের ঘর। তো দুজনের মধ্যে একটা নেক টু নেক ফাইট হবে। এই ফাইটে কিন্তু মঙ্গল একটা সামান্য, অন্তত শুক্রের উইথ রেসপেক্ট টু শুক্র, একটা সামান্য ভিক্ট্রিয়াস পজিশনে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ভিক্ট্রিওর হবে না। মঙ্গল আসলে এখানে এক্সল্টেশনের পাওয়ারটা দেবে না। তার ফলে এখানে অ্যাকচুয়ালি একটা কোয়াগুলিয়েশন ততক্ষণ পর্যন্ত থেকে যাবে যতক্ষণ পর্যন্ত মঙ্গল আলটিমেটলি রুমটা থেকে না বেরিয়ে যাচ্ছে। রুমটা থেকে বেরোবে কবে না, ও 7 তারিখ বেরোবে এপ্রিল মাসের। তো আমি হিসেব করে দেখেছি, মোটামুটি মাসের প্রায় শেষ পর্যন্ত, প্রায় 28-29 তারিখ পর্যন্ত কিন্তু শনির সাথেও নেক টু নেক ফাইট করতে করতে যাবে। এবং 28 ডিগ্রি পর্যন্ত, বা বকলমা ধরে নিতে পারেন যে এই ঘরের পুরোটাই মঙ্গল কিন্তু তার একটা নিজস্ব গ্রিপ বজায় রাখে। হ্যাঁ, মকর রাশি, এর নবাংশ শুরু হয় মকর থেকে এবং শেষ হয় কন্যার ঘরে গিয়ে। তো সিংহ রাশি পর্যন্ত কিন্তু নবাংশে মঙ্গল তার স্ট্রেংথ সম্পূর্ণ বজায় রাখে, বিশেষ করে বেশি বজায় রাখে। 25-26, মানে 26-27 এই ডিগ্রিগুলোতে মকরের ঘরে মঙ্গল অনেক বেশি বলি হয়ে যায়। নিজের নক্ষত্র তো পায়, নবাংশে সিংহের ঘর পায়, অগ্নিকারক ঘর পায়। তো এটা অনেক বলি হয়ে গিয়ে শনিকে সে কিছুটা সাবডিউট করবে। এই কথাগুলো এই কারণে বলছি, কারণ এই পুরো ব্যাপারটা সংগঠিত হবে বুধের দ্বাদশে। বুধের দ্বাদশে সংগঠিত হওয়ার জন্য দেখুন, বুধ হচ্ছে ন্যাচারাল জোডিয়াক সাইনের 3rd এবং 6th হাউসের রুম। সেই বুধ কোথায় যাচ্ছে না, ন্যাচারাল জোডিয়াক সাইনে 11th হাউসে যাচ্ছে। 11th হাউস কি? 11th হাউস হচ্ছে 6th হাউসের 6th হাউস, অর্থাৎ বর্গর 6th হাউস। তো 6th হাউস আমাদের কি করে? 6th হাউস আমাদের নেগেটিভ যে জায়গা রয়েছে, অর্থাৎ 6th হাউসের যে মানে ভাবের ভাব আর কি। 6th হাউসের ন্যাচারাল প্রকৃতি হচ্ছে রোগ, রিপু, শত্রু, এগুলো জেনারেট করা এবং এগুলোকে নর্মালি কাটেইলো করা যদি সে বেটার পজিশনে থাকে। 6th হাউসের লর্ড অ্যাসেন্ডেন্টে আছে, অ্যাসেন্ডেন্ট 6th হাউসে আছে, ইন্টারচেঞ্জ আছে। রবি ব্যতি রেখে অন্যান্য যে কোনো প্ল্যানেট যদি থাকে, সে কিন্তু আপনার শরীরে রোগের সৃষ্টি করবে, রোগের হিলিংও করবে। অর্থাৎ আপনি লং টার্মে রোগেও পড়ে থাকবেন না, আবার লং টার্মে সুস্থতাও থাকবেন না। ধরা নেওয়া যেতে পারে যে এটা একটি অপেক্ষাকৃত কমজোরি শরীরকে নির্দেশ করে। রোগ, রিপু, ঋণ, এগুলো সব কিছুই কিন্তু একসাথে অ্যাসোসিয়েটেড থাকে 6th হাউসের সাথে। কিন্তু খুব নর্মালি দেখুন যে মিথুন থেকে, যেটা বুধের অ্যাক্টিভ রুম, সেখান থেকে এই ঘরটা হচ্ছে 9th হাউসের ঘর।
নাইন্থ হাউস কি? আমাদের ধর্মের ঘর। ধর্মের ঘরে কে বসে রয়েছে? জুপিটার বসে রয়েছে, রবিকে সাথে করে নিয়ে। আমি হিসেব করে দেখেছি যেদিন বুধ এখানে প্রবেশ করছে সেদিন রবি এবং বৃহস্পতির যে ডিগ্রি আছে সেটা অলমোস্ট কাছাকাছি আছে, অর্থাৎ দুজনেই প্রায় ওই 22-23 ডিগ্রির মতন একটা রয়েছে। এবং রবি এবং বৃহস্পতি একসাথে থাকা এবং তখন সেখানে বুধের প্রবেশ ঘটা, এটা বুধের ক্ষেত্রে অত্যন্ত ভালো, অন্তত ধর্মভাব সুরক্ষিত থাকবে। ধর্ম বলতে কি বুঝিয়েছিলাম আপনারাও জানেন অনেকে, যে ধর্ম ধৃ ধাতু থেকে এসছে। ধৃ ধাতু মানে হচ্ছে লালন পালন করা, টু ফস্টার। এবং ধর্ম হচ্ছে এমন একটা গুণ যেটা থেকে আপনাকে কোনোদিন আলাদা করা যাবে না। তো যেটা খল প্রকৃতির প্রাণী আছে তারা বাইট করতে পারে বা অন্য কোনোভাবে আপনাকে ক্ষতি করতে পারে, সেটা তার ধর্ম, সে তার বিরুদ্ধে যাবে না। চিনির ধর্ম মিষ্টি করা, তার থেকে তাকে আলাদা করলে তার ধর্মের অবলুপ্তি ঘটবে। তো নাইন্থ হাউস হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা পিতাকেও বলি, পিতা হচ্ছে বলে না পিতা ধর্ম, এই কারণে বলে আমাদের আইডেন্টিটি বহন করে নিয়ে আসে, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, এটা আমাদের বহন করে নিয়ে আসে, সেই জন্য পিতাকে বলা হয়। এবার অনেকে বলতে পারে যে পিতা বা মাতাকে বলা হয়, এখানে পিতা মাতা বলে কোনো ডিসক্রিমিনেশনের ব্যাপার নেই, আমাদের শাস্ত্রে কোথাও ডিসক্রিমিনেশন নেই। ঠিক আছে, যারা লিখেছেন তারা পণ্ডিত, তারা জানেন দুজনেই অপূর্ণ, না পুরুষ পূর্ণ না মহিলা পূর্ণ, দুজনের একসাথে সহাবস্থানই ব্যাপারটাকে পূর্ণতা দিতে পারে, কমপ্লিমেন্ট করবে একে অপরে। সুতরাং কাউকে ছোট বড়র ব্যাপার নয়, পিতার থেকে প্রাণটা আসে বলে শরীরে, সেই জন্য পিতা আইডেন্টিটি বহন করে। পিতা আমাদের জেন্ডার বহন করে, আমাদের যে এক্স ক্রোমোজোম যাবে না ওয়াই ক্রোমোজোম যাবে সেটা পিতার শরীর থেকে যাবে। তো পিতা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আবার মাতা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সে তার ধারণ ক্ষমতা আছে, সেটা পিতার নেই। তো ঈশ্বর সবাইকে ডিস্ট্রিবিউট করে পাওয়ারটা দিয়েছে অ্যাকচুয়ালি। কেউ ভাববেন না এখানে আমি শক্তিশালী বেশি বা ও দুর্বল, এরকম ভাবা মানে মূর্খামির লক্ষণ আপনার। তো যাই হোক, এখানে দ্বাদশে খুব মেজর 3টে প্ল্যানেট আছে, শুক্র রয়েছে, মঙ্গল রয়েছে এবং স্যাটার্ন রয়েছে। এবং 3টের মধ্যেই শনিকে আপনি একটু ছেড়ে দিন। ইনিশিয়ালি মঙ্গল এবং শুক্র নেক টু নেক ফাইট করতে করতে মোটামুটি 15 ডিগ্রি পর্যন্ত যখন পৌঁছাবে, এই পৌঁছাতে পৌঁছাতে বুধ কিন্তু প্রায় ধরুন, আমি হিসেব করে দেখেছি যে বুধ প্রায় ওই 18-19 ডিগ্রি মতন যাচ্ছে, শুক্র 22 ডিগ্রি, আর বুধ মোটামুটি মঙ্গল মোটামুটি 18-19 ডিগ্রি মতো যাচ্ছে 24শে মার্চ, যেদিন বুধ আর কি মীন রাশিতে চলে যাবে এবং ডেবিলিটেটেড হয়ে যাবে মীন রাশিতে ঢুকে। তো সেই হিসাবে এরা কিন্তু অনেকটা দূরে আছে। আমরা এই কারণে বিচার করছি, মঙ্গল এবং বুধ দুটোই কিন্তু আপনাদের বলেছি এরা কিন্তু একে অপরের থ্রাস্ট প্রোভাইডার হিসেবে কাজ করে। মঙ্গল হচ্ছে আগুন, বুধ হচ্ছে হাওয়া। এটা যে কোনো একজন আরেকজনকে কিন্তু মানে ইম্পর্টেন্স প্রোভাইড করে। যখনই আগুন গরম হবে, গরম হলে কি হবে, সেখানকার টেম্পারেচারটা বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, হাওয়ার ঘনত্বটা কমে যাবে। হাওয়ার ঘনত্বটা যেই না কমে যাবে, সেখানে দূরবর্তী স্থান থেকে হাওয়া ছুটে আসবে, যেটা আমাদের নিম্নচাপের সময় হয়। এই কিছুদিন পর থেকেই আমাদের কালবৈশাখী হবে, বিকেল বা সন্ধেবেলার দিকে। তার মানে আগুন হাওয়াকে ডাকছে অ্যাকচুয়ালি, ওয়েলকাম করছে। আবার উল্টোটা, যেখানে আগুন চলছে সেখানে যদি হাওয়া চলে, মানে একে অপরের অ্যাকচুয়ালি পরিপূরক, মানে কমপ্লিমেন্টারি, তাহলে সে আগুনকে কিন্তু আরও ছড়িয়ে দেবে, দাবানলের সময় যেরকম হয়। সেই জন্য মঙ্গল এবং বুধ দুজনে যদি খুব খারাপ সহাবস্থানে বসে যায়, তার নার্ভাস সিস্টেম এবং নার্ভাস যে পালস আছে, যেটা আমাদের শরীরের মধ্যে সঞ্চালন হয়, সেটাকে কিন্তু খুব ব্যাডলি ডিসরাপশন করে। দেখতে হবে কোন ভাবে বসছে, কতটা এনার্জি ধরে রেখেছে, কিন্তু কম বেশি তো অবশ্যই করবে। তো মঙ্গল এবং শুক্র এবং বুধ শুক্রের সবসময় দ্বিদ্বাদশ সম্পর্ক আছে। এরা যখন একে অপরের দ্বাদশে বসে রয়েছে, এ বুধকে কিছুটা তার যে অ্যাক্টিভেশন, সেই অ্যাক্টিভেশনটা কিছুটা স্লো করতে বলবে অ্যাকচুয়ালি। এখন সামান্যভাবে একটু বলিনি, অনেকবার বলেছি, বুধ কি জাতীয় প্ল্যানেট? বুধ হচ্ছে কমিউনিকেশনের প্ল্যানেট।
আমার বুধ হচ্ছে মেসেঞ্জার, বুধ বুধ হচ্ছে দূত অ্যাকচুয়ালি। এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য সরবরাহ করাটাই হচ্ছে বুধের কাজ। বুধ কিন্তু রাহু নয়, রাহু অ্যাকচুয়ালি ব্রোকার। ব্রোকার যখন কোনো কাজ করে তখন সে স্বার্থের জন্য করে, তার জন্য তার কিছু মানিটারি বা অন্য কোনো প্রফিট থাকতে পারে সেখানে, তার একটা প্রফেশন। কিন্তু বুধ সেটা স্বতঃপ্রণোদিতভাবে করে, বুধের এটা নেচার অ্যাকচুয়াল। বুধ হচ্ছে প্রোক্লামেশন, আমাদের বাণী, রাজার বাণী, রাজার দ্বিতীয় ঘর বুধ। তো বুধ যেটা অ্যাকচুয়ালি মানে তার যে স্বভাব, তার যে গুণ, সেটা হচ্ছে আমাদের শরীরের, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা পালস তৈরি করলো, পালসটা সারা শরীরে ছড়িয়ে গেল। বা আমি হাতটা তুলছি, কমান্ড দিচ্ছে, কমান্ডটাকে দিচ্ছে নার্ভ, এই কমান্ডটা মাথা থেকে পৌঁছাচ্ছে, মাথা থেকে পৌঁছাচ্ছে, এটা বুধ তৈরি করছে। কিন্তু নার্ভের পেরিফেরিয়াল পোর্শনটা মঙ্গল দেখে, তো মঙ্গল তার দ্বাদশে রয়েছে, তার মানে আপনাকে অ্যাকচুয়ালি একটু প্রোঅ্যাক্টিভ হতে বলছে, আপনাকে একটু একটু ধীরে চলো নীতি, মানে একটু একটু শান্ত থেকে খুব সুস্থিরভাবে কাজটাকে এক্সিকিউশন দিকে চলে, তাড়াহুড়ো না করে, হটকারিতা না করে, তাহলে মুশকিল হবে, কমিউনিকেশন কিন্তু ব্যাঘাত ঘটবে তাহলে। নাম্বার 2 হচ্ছে বুধ আমাদের সমস্ত রকম ট্রেড, বার্টার, আমাদের বিজনেস, আমাদের মানিটারি এক্সচেঞ্জ, আমাদের প্রেজেন্স অফ মাইন্ড, আমাদের ইএনটি, আমাদের কমিউনিকেশন ইদার আমরা ক্যাপচার করি অথবা আমরা সেটাকে প্রোক্লেইম করি, দুটোই আমাদের কিন্তু বুধ দ্বারা হয়। আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনি যদি ভিজুয়াল এফেক্টটা বন্ধও করে দেন বা মোবাইলটাকে উল্টো করে রেখে দেন, তাহলেও আমার কথা শুনতে পাবেন। ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে দেখা, এই দেখার এফেক্টটা শুক্র দেয়। তো শুক্র দ্বাদশে বসে রয়েছে, শুক্র কম্পারেটিভলি পাওয়ারফুল আছে, কারণ শুক্রের দুটি গুণ বেশি আছে, এবং শুক্র তার ভেলোসিটি আস্তে আস্তে নিচ্ছে, তার এক্সজর্শন পাওয়ার কেটে গেছে, তার দুটি গুণ অনেক বেশি আছে। কিন্তু যেটা সমস্যা আছে, যেটা খুব খুব সিমিলারলি বুঝবেন, আমরা এই যে প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মিডিয়া, আমাদের যে আমরা ভিডিও করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা সবাই, সেখানে কিন্তু মানে ইনফরমেশন কাম প্রেজেন্স হচ্ছে। আমি তো এখানে কোনো অভিনয় নাটক গান করছি না যে আমাকে দেখাটা এখানে গুরুত্বপূর্ণ, আপনারা মোবাইলটা উল্টো করে রেখে আবার কথা শুনলেও হবে। কিন্তু যারা মনে করুন ভিজুয়াল রিপ্রেজেন্ট করছে, কোনো গান গাইছেন বা কোনো নৃত্য বা কোনো নাটক, থিয়েটার, সিনেমা এগুলো করছে, সেখানে কিন্তু দেখতেও হবে জিনিসটা, সেখানে ইনফরমেশন কাম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দুটোই একসাথে চলছে। তো সেখানে কিন্তু শুক্রও গুরুত্বপূর্ণ, তো বার্তা বহনও করছে, তার সাথে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও হচ্ছে। তো এখানে কিন্তু শুক্র কিছুটা ইন্টারাপ্ট করবে। সেই কারণে আমি বলছি যে একটু ধীরে চলো প্রিন্সিপাল বহন করা উচিত, বিশেষ করে শুক্র যতক্ষণ পর্যন্ত চন্দ্রের নক্ষত্রকে ছেড়ে না দিচ্ছে। যদিও ততদিনে বুধ এখান থেকে ক্রস করে বেরিয়ে যাবে বা বেরিয়ে যাওয়ার মুখোমুখি থাকবে অন্তত, কিন্তু তবুও বলবো এটাকে কিন্তু মেনটেন করা উচিত। দ্বাদশে যখন শুক্র, বুধ এবং শনির মতো, স্পেশালি শনি তো অনেকটা এগিয়ে রয়েছে, বুধের কাছাকাছি রয়েছে, তো এ কি করবে, আপনার মধ্যে না জড়তা তৈরি করবে, ইনার্শিয়া তৈরি করবে, আপনার মধ্যে বিভিন্ন রকম ডিজায়ার তৈরি করবে। এখানে বুধ মানে কুম্ভ রাশিতে ঢুকে প্রচুর ডিজায়ার, প্রচুর থট প্রসেস আসবে, প্রচুর থটসের মানে ইনিশিয়েশন যেটা হবে সেটা মাথায় হবে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সিকিউশনের সময় দেখবেন আপনি বাধা পাচ্ছেন বা আপনার ক্ষেত্রে প্রপারলি কাজটা হচ্ছে না। মাসের মাঝামাঝি সময়ে রবি চলে যাবে আমাদের মীন রাশিতে, তখন বুধ কিছুটা তার স্ট্রেংথ খুঁজে পাবে। কিন্তু তথাপি আমি বলছি অ্যাকচুয়ালি দ্বাদশ ঘর আমাদের সবসময় এক ধরনের শান্তির ঘর, স্যালভেশনের ঘর, প্রশান্তির ঘর, অপরাধ করলে দণ্ডের ঘর অ্যাকচুয়ালি। তো দণ্ডের ঘর এই কারণে হয় কারণ রাষ্ট্র কর্তৃক শাস্তি হয়, ঈশ্বর কর্তৃক ন্যাচারাল পানিশমেন্ট হয়, এগুলো দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে। দ্বাদশ ঘর মোক্ষকেও রিপ্রেজেন্ট করে, দ্বাদশ ঘর আমাদের বেডরুমের প্লেজারকেও নির্দেশ করে। তো শান্ত থাকাটা দ্বাদশ ঘরের প্রকৃত। প্লেজার আসতে গেলে, একটা জায়গার ডেভেলপমেন্ট বলুন, প্লেজার বলুন, সেটা আসতে গেলে সেখানে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শান্ত ভাব, একটা স্থিতি ভাব, সেটা না থাকলে কোনো কিছুই হবে না। তো সেই হিসাবে এখানে তিনটে প্ল্যানেট একসাথে বসে রয়েছে, বুধ কিন্তু, এবং বুধ বৃহস্পতির সাথে রয়েছে, এবং বৃহস্পতি বুধের সংযোগ অ্যাকচুয়ালি কি হবে, ইনফরমেশন
এবং নলেজ, দুটোর একসাথে কম্বিনেশন হবে। বুধ হচ্ছে মেটেরিয়াল যে নলেজটা দেবে বৃহস্পতি, বা স্পিরিচুয়াল নলেজের যে ভিত্তিপ্রস্তরটা দেবে, সেটার উপর দাঁড়িয়ে আধুনিক যুগ অনুসারে বুধ তার বিকাশ ঘটাবে। বুধ অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে যুক্ত। মনে করুন এই মোবাইলে কথা বলছি, এর পেছনে তো একটা ফিজিক্স আছে। তো এই বেসিক ফিজিক্সটা হচ্ছে বৃহস্পতি, কিন্তু এর এর যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার সাথে সৌন্দর্য আছে, তার সাথে তার একটা সাইজ শেপ, যেটা মোবাইল মানে কি সেটা মানে ক্যারি করে নেওয়া যায়, এই যে প্রসেসটা, এটা কিন্তু বুধ এবং শুক্র একসাথে করে, দুজনে মিলিয়ে। মঙ্গলও এখানে করে, কিন্তু মঙ্গল নর্মালি হেভি যন্ত্রাংশের ক্ষেত্রে প্রযোজ্য হয়, শনিও প্রযোজ্য হয়, কারণ শনিতে অ্যাকচুয়াল ব্রেন, এন্টায়ার গ্রে ম্যাটারটাই স্যাটার্ন। তো তার ফলে বুধ এবং বৃহস্পতি এক জায়গায়, মানে একে আমরা বলি যে রুট অফ কোর নলেজ ডেভেলপ করবে। বাট এখানে বেশি পরিমাণ কিন্তু এমফ্যাসিস দিয়ে দেবেন না, তাহলে আপনার প্রচুর টাইম করে নেবে। দ্বাদশে শনি, বুধের দ্বাদশে শনি প্রচুর টাইম নিয়ে নেবে, আপনি দেখবেন কিছুতেই স্যাটিসফাই হতে পারছেন না, এবং প্রচুর পরিমাণে আপনার এনার্জি লস করিয়ে দেবে, এখানে সময় লস করিয়ে দেবে। তো এখানে বুধ থাকাকালীন যেটা করবেন, আপনার মধ্যে এক ধরনের ডিজায়ার বলুন, এক ধরনের স্বপ্ন, আবেগ, এক ধরনের ল্যাথার্জি, এক ধরনের মানুষ দেখবেন যে শুয়ে থাকে, হ্যাঁ, মানে শুয়ে থেকেও তো কাজ করে। স্টিফেন হকিং কি অবস্থায় ছিলেন তিনি, তো শরীরের বেশিরভাগ অংশই তার কাজ করতে পারতো না, তার নিজস্ব একটা রুম ছিল, কিন্তু তার মস্তিষ্কটা তো কাজ করতো। আমাদের তো মস্তিষ্কটাই সব, হাত পাগুলো তো অন্য কাউকে বললেও করে দিতে পারে অ্যাকচুয়ালি, তো মস্তিষ্কটাও কাজ করতে চায় না এখানে বুধের এরকম কন্ডিশনে গ্রহ থাকলে পরে। এবং যেহেতু ভার্গো থেকে 6th হাউসে রয়েছে, তার ফলে যেটা করবে অ্যাকচুয়ালি এখানে আপনি যে আর্নটা করবেন, ট্রেড বার্টার, এগুলো কিন্তু বাড়াবে। বুধ এখন হাই ভেলোসিটিতে আছে, কমিউনিকেশন এগুলো কিন্তু বাড়াবে। নলেজ স্প্রেডিং, দেখবেন যে স্কুলে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে বিভিন্ন, বা গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হতে পারে এই সময়, এগুলো হবে। কিন্তু এই এই যে 18 দিনের যে ছোট্ট ম্যাটারটা, সেটা হচ্ছে আপনি আর্ন করবেন কিন্তু আপনি সেভ করতে পারবেন না, সেভিংসটা আপনার বার করে নেবে। এটা আপনি খেয়াল করবেন, যতটা সম্ভব আননেসেসারি যাদের এক্সপেন্ডিচার করার হ্যাবিট আছে, তারা এই সময় কিন্তু কস্ট কার্টেল করবেন, না হলে প্রবলেম করবে। যারা কমিউনিকেশনের ফিল্ডে আছেন বিভিন্ন রকম, মনে করুন মিডিয়া লাইনে আছেন, প্রিন্ট বা ডিজিটাল মিডিয়ার লাইনে রয়েছেন, যারা বিভিন্ন প্রবন্ধ লিখছেন, এখন নর্দার্ন বেল্টে কিছুটা অশান্ত পরিস্থিতি রয়েছে সেখানে, তো তার বিভিন্ন তথ্য আনছেন, এই সমস্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার ফল দেবে, এখানে খুব বেটার ফল দেবে। বাট আমি প্রত্যেককেই বলবো একটু ধীরে চলো প্রিন্সিপাল চলতে, অর্থাৎ বেশি অতিরিক্ত হটকারিতা কখনোই আনবেন না, তাতে প্রবলেম করবে। আগেও বলেছি যে 9th হাউস থেকে, এটা হচ্ছে ধর্মস্থান, স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের স্থান, পিতার স্থান, আপনার আইডেন্টিটির স্থান, আপনার ক্ল্যান লিনিয়েজের স্থান, আপনার ব্যক্তিগত মার্গদর্শকের স্থান, পরিচয়ের স্থান, আইডেন্টিটির স্থান। তো বুধ এখানে কিন্তু তার রোলটা খুব ভালো করে প্লে করবে উইথ দ্য প্রেজেন্স অফ জুপিটার, এবং ইনিশিয়ালি কিন্তু প্রথম 8 দিন মতো রবিকেও পাবে এখানে কাজ করার সময়। তো পূর্ণ ফলও দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বারবার বললাম অতিরিক্ত হটকারী হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে কিন্তু আপনার ব্যালেন্স নষ্ট করে দেয়। বুধ অ্যাকচুয়ালি খুব দ্রুত, মানে বুধ মনে রাখবেন 5টা প্ল্যানেটের মধ্যে সবার আগে যে প্ল্যানেট ফল দেয় তার নাম হচ্ছে জুপিটার। ইনস্ট্যান্ট ফল দেয়, 1 সেকেন্ড ঢোকা মাত্র। তারও আগে ফল দেয় শনি, কিন্তু শনির ফলটা ইনস্ট্যান্ট বোঝা যায় না। শনির ফল আপনি বুঝবেন 6 মাস পরে গিয়ে, যে আপনাকে ফলটা দিয়ে দিয়েছে অলরেডি। যেটা আপনাদের আমি বলেছিলাম, আবার সেই পুরনো ইতিহাস
সেটা হচ্ছে 19 সালের আমি অক্টোবর নভেম্বর মাসে বলেছিলাম যে আগামী 4-5 মাসের মধ্যে দেখবেন যে সারা পৃথিবীব্যাপী একটা একটা ক্লোজ ডোর পলিসি হয়ে যাবে। সোশ্যাল যে পার্টটা সেটা নষ্ট হবে, কোনো না কোনো প্রসেসে স্যাটার্ন সেটা করবে, আপনার মোবিলিটিকে হিন্ডার্ড করবে, আটকাবে কোথাও। তো সেটা কোনো ডিজিজ দিয়ে এসছে, অন্য কোনো প্রসেসেও আসতে পারত, কিন্তু আসবেই এটা। তো স্যাটার্ন ফল আগে থেকেই দেয় এবং ঢোকার সাথে সাথেই দেয়, কিন্তু আপনি তথ্যটা পেয়েছেন কবে না, মার্চ মাসে এসে আপনি জানতে পেরেছেন এবার আমার বেরোনো বন্ধ। শনি ঢুকে গেছে কিন্তু 22 তারিখ। বৃহস্পতি তার ফলের অ্যাক্সেলারেশন বা ডিঅ্যাক্সেলারেশনটা করেছে, কিন্তু স্যাটার্ন তার পার্মানেন্সি ফল কিন্তু দিয়ে রেখেছে। এটা মাথায় রাখবেন, প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু এখনো ঠিক হয়নি। তো যাই হোক, তো সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে এই যে যুদ্ধ হচ্ছে এই নিয়ে কিছু বলুন। যুদ্ধ নিয়ে আমি কি বলবো, আমি তো যুদ্ধ বিশারদ নই। আমি শুধু এইটুকু বলতে পারি এই প্রবলেমটা থেমে যাবে। যতই যে হুঙ্কার করুক কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে? আমি বারবার বলছি, যারা যুদ্ধ করে তারা পয়সার জন্য করে, অন্য কোনো নীতি আদর্শের জন্য কোনো ব্যাটেল হয় না। আজ অবধি হয়নি, ভবিষ্যতেও কোনো দিন হবে না। ধর্মযুদ্ধ একবারই হয়েছিল, তারপরে আর হবে না। তো মানে সম্ভব নয়, সেটা কলিযুগে তো সম্ভবই নয়। কে কার অংশ কেড়ে নেবে, সেই জন্য সেটা ছোট ক্ষেত্রে ছোট আকারে হয়, বড় ক্ষেত্রে বড় আকারে হয়। আমি বলেছি যে যে যার মানে যার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যত বড়, সে যদি কোনো কাজ করে সেটা অনেক ব্যাপক আকারে হবে। আর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আজকে 1 তারিখ, আপনারা দেখবেন যত কর্মকাণ্ডই ঘটুক না কেন, 12 তারিখ বা ম্যাক্সিমাম 20 তারিখ, আরও ম্যাক্সিমাম বলছি, যেহেতু মঙ্গলটা থাকবে ওখানে, আরও ম্যাক্সিমাম বলছি, সেটা এই মাসের ফ্যাগ এন্ডের মধ্যে সিচুয়েশন উইল বি ডিজলভড। আমি 12 তারিখ থেকেই ডিজলভড হয়ে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে এখানে তো একটা এথনিক কনফ্লিক্টস আছে অ্যাকচুয়ালি। তো মানে আমার বলাটা ঠিক নয় অ্যাকচুয়ালি, কারণ আমি এ সম্পর্কে এক্সপার্টাইজ নই। আমি আমার নর্মাল বুদ্ধি নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে উল্টো দিকে যারা আছে, অর্থাৎ যে ছোট দেশটি আছে ইউক্রেন, তার কিন্তু অ্যাকচুয়ালি একটা আলোচনায় বসা উচিত। কারণ সে তার জনসাধারণের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তারা আনট্রেইনড। তারা একটা ট্রেইনড সোলজারের সাথে লড়াই করতে গেলে তাদের ক্যাজুয়ালিটি অনেক বেশি হবে, কারণ তারা অনেক সময় পেয়েছে। রাশিয়া তো একদিন ধরে যুদ্ধের মহড়া নেয়নি। আমি তো বলেছিলাম যে এই প্রসেসটা, যে এনার্জি যে যখন ছাড়বে তখন অসুবিধে হচ্ছে। গন্ডগোলটা তো শুরু করেছে সেই 14 সাল থেকে, কিন্তু ক্রিমিয়া যখন দখল করেছিল, অ্যাকচুয়ালি তো পুরোটাই রাশিয়ার পার্ট ছিল, ভেঙে ভেঙে অন্য দেশ তৈরি হয়েছে পরে, সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এই মহড়াটাও রাশিয়া 2 মাস আগে থেকে শুরু করেছে। তখন থেকে যদি ডিপ্লোম্যাটিক প্রসেস নিত, তাহলে হয়তো এত প্রাণহানি ঠেকানো যেত। ম্যাচিওর্ড লিডারশিপের হাতে যদি কোনো রাষ্ট্র না থাকে, তাহলে এই ধরনের দুর্দশার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তার জনসাধারণকে ভুগতে হয় সেখানে। রাজা, আমি বারবার বলেছি না যে রাজা খুব গুরুত্বপূর্ণ দরকার, রাজা খুব গুরুত্বপূর্ণ হওয়া দরকার। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা দেখবেন যে ইলতুৎমিশের কে আক্রমণ করেছিল সে সময় চেঙ্গিস খান। ইলতুৎমিশ কিন্তু সেই আক্রমণকে খুব কৌশলে প্রতিহত করেছিল, কারণ তাকে সেই যুগেও ডিপ্লোম্যাসি ছিল, তার আগেও ছিল, যবে থেকে হয়েছে রাষ্ট্র ব্যবস্থা একটা ডোমেইন, সেখানে মানুষ বসবাস করেন, কিছু অংশ নেব কিছু অংশ দেব, যতদিন ধরে চলেছে ততদিন আছে। এটা পরিবারের মধ্যে খুব ক্ষুদ্র আকারে রয়েছে, এটা রাষ্ট্রের মধ্যে বৃহৎ আকারে রয়েছে, সারা জীবন রয়েছে। যতদিন মানুষ থাকবে তার সাথে তার রিপু থাকবে, তার লোভ থাকবে, অন্যের জিনিস ভোগ করে খাওয়ার প্রবণতা থাকবে। নিজের আছে তাও ওটা কেড়ে খাবো, আমি সর্বশক্তিমান হব। যতক্ষণ মানুষ নিজেকে কন্ট্রোলার হওয়ার চেষ্টা থেকে বিরত না করবে, ততক্ষণ কিছু হবে না। আর 2 নম্বর হচ্ছে, কলিযুগের সব থেকে বড় জিনিস হচ্ছে মিথ্যা কথা বলা। প্রচুর মানুষের সাথে আমার কথা হয়, আমি যখন ছকটা দেখি তখন তো বুঝতে পারি সেই মানুষটা সত্যি বলছেন কি মিথ্যে বলছেন। আমি হয়তো প্রিটেন্ড করে গেলাম, তাকে ধরা দিলাম না, কিন্তু সেই মানুষটা যে ডেলিভারেটলি মিথ্যা কথা বলছে আমার সামনে বসে, সেটা তো আমি বুঝতে পারছি।
এবার ভাবুন যে এটাকে যদি আমি একটা অত্যন্ত সাধারণ মানুষ, যে আমার সামনে আসছে সে সাধারণও হতে পারে, অসাধারণও হতে পারে, আমি তো একটা ন্যাচারাল র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটাকে যদি বৃহত্তর আকারে নিয়ে যান কম্প্রিহেন্সিভ সেকশনে, তখন সেটা কি হবে? সেটা কত মিথ্যে কথা একসাথে অ্যামালগামেট হয়ে এরকম মানুষের দুর্দশাগ্রস্ত সিচুয়েশন তৈরি হয়। কোনো অবস্থাতেই কোনো ব্যয়ের কোনো দিন কোনো সিচুয়েশনকে সলভ করতে পারেনি, কিন্তু যিনি দায়িত্বে থাকেন তাকে তাকে বুঝতে হবে তার ক্ষমতা কতটা। তার অভিমান, তার জাত্যাভিমান, রাষ্ট্রাভিমান সব ঠিক আছে, কিন্তু তার তো একটা ক্ষমতাও আছে। আমাকে যদি 50 জন লোক মিলে আক্রমণ করে, আমি তো হিন্দি সিনেমার নায়ক নই যে কাউকে একটা ঘুষি মারলাম উড়ে গেল 20 জন লোক, এভাবে তো হয় না, ওগুলো সিনেমাতে হয়, ফিকটিশাস। প্র্যাকটিক্যালি একজন আসলেই আমি পারবো না, শক্তিশালী হয়তো, আর সেখানে তার অবস্থা সেরকম। আমি যদি তখন লড়াই করার চেষ্টা করি, আমার পিঠে মার আরও বেশি পড়বে। তখন সারেন্ডার করে আমাকে বলতে হবে, ভাই কী চাও তোমরা, যা চাও নিয়ে যাও, আমাকে মেরো না। তখন আর অভিমান এগুলো করাটা ঠিক না, এগুলো বোকামি। ইনোসেন্ট সিভিলিয়ানকে শুধুমাত্র জাত্যাভিমানের নামে খেপিয়ে তুলে তারাতে অস্ত্র তুলে দিচ্ছে। তারা ট্রেন সোলজারের সাথে লড়াই করতে পারবে? কি পরিমাণ প্রাণহানি হচ্ছে, ইমিডিয়েট বন্ধ করা উচিত। কারণ উল্টো দিকের ভদ্রলোককে তো আর থামানো যাবে না কোনোভাবে, আর থামানোর কেউ প্রয়াসও নিচ্ছে না, দূরে দাঁড়িয়ে মজা দেখছে সবাই। এটাই হচ্ছে পৃথিবী, আপনাকে ঠেলে দেবে সামনে, কিন্তু পেছন থেকে কেউ ব্যাক আপ দেবে না। তো বুধ এখন যেখানে রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা পৃথিবীর যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা, সেটা জুলাই মাসের পর থেকে খারাপ হওয়ার আশঙ্কাটা বেশি আছে। এই মুহূর্তে যেটা আছে সেটা সিউডো, নাহলে এতদিনে সবাই অলরেডি জড়িয়ে পড়তো। এত মানুষ মারা গেছে, তাহলে কি জড়াতো না? আমি এতগুলো কথা এই কারণে বলছি, কারণ অনেক কনসার্ন মানুষ আমাকে প্রশ্ন করেছে, অনেক দেশ বিদেশ থেকে প্রশ্ন করেছে। দে আর কনসার্ন, যারাই মারা যাচ্ছে তারা তো পৃথিবীর নাগরিক, একইভাবে পৃথিবীতে এসছে। আমারও যতটা ভ্যালু আছে তারও ততটাই হিউম্যান রাইটস আছে, ভ্যালু আছে। কারোর মৃত্যুই কখনো কাম্য নয়, সে একজন সোলজার হোক বা একজন সাধারণ নাগরিক। আরও একটা জিনিস আপনাদের বলে দিই খুব প্রিসাইজলি, সেটা হচ্ছে এই সময়টা না অ্যাকচুয়ালি আপনাকে ইনার্সি, আমি আগেই বলেছি, আপনাকে খুব মিশনলেস করে দিতে পারে। থট আসবে, কিন্তু থটটার এক্সিকিউশনটা করবেন না। আপনারা যেটা করবেন, যতটা সম্ভব স্পিরিচুয়ালি কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তার রেসপেক্টিভ গুরু বা তার যে দীক্ষা মন্ত্র বা এগুলো আছে তার দ্বারা নিজেকে শান্ত রাখবেন। কারণ এখন এনার্জি রিলিজড হচ্ছে, এনার্জি রিলিজডের সময় অনেক রকম ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর তৈরি করতে পারে। মঙ্গল নিজে আছে, শুক্র আছে, মঙ্গল ভূমির কারক গ্রহ, তো ভূমির মধ্যেও ভাইব্রেশন হতে পারে। বা শুক্র আমাদের ল্যাভিশনেস সমস্ত কিছুর সাথে যুক্ত, সেখানে কার্টিলমেন্ট হতে পারে। কারণ নেক টু নেক ফাইট হচ্ছে দুটো প্ল্যানেটের মধ্যে, এবং এরপরে স্যাটার্নও এসে ঢুকবে। যতটা সম্ভব স্পিরিচুয়াল গেইন আপনি করার চেষ্টা করবেন, কারণ এটা কালপুরুষের একাদশ ভাব রয়েছে এবং এটা পূর্ণ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের ঘর, তো তার ফলটা নেবেন। নার্ভাস সিস্টেমকে যতটা সম্ভব চেষ্টা করবেন কন্ট্রোল রাখা, অতিরিক্ত উত্তেজিত হবেন না। আমাদের হজম শক্তি, অর্থাৎ একদম আপার ইন্টেস্টাইন থেকে একেবারে অ্যানাস পর্যন্ত অংশকে সাবধানে রাখবেন, কারণ বৃহস্পতি এবং বুধের দৃষ্টি রবির ঘরে থাকবে, নবাংশে সেখানে শনি বসে রয়েছে, এবং বৃহস্পতি নবাংশে এখন মানে আগামীকাল থেকে মেষ রাশিতে চলে যাবে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি 25 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে, তো সেই হিসাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে, তো সেই হিসাবে প্রচুর এনার্জি বৃহস্পতি এখানে গেইন করবে এখন নিজের নক্ষত্রে গিয়ে। তো ব্যালেন্স রাখবেন যতটা সম্ভব। নাম্বার 2 হচ্ছে যারা যাদের যাদের ডিমেনশিয়া আছে, যাদের অ্যালজাইমারের প্রবলেম আছে, বা নর্মাল যারা ভুলে যান, তারা কিন্তু খুব খেয়াল রাখবেন, তেমন নোট ডাউন করে রাখবেন। অফিসিয়াল ওয়ার্ক হলে কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আমি ছোটোর ওপরে বলে দিই যে আমাদের স্যাটার্ন এবং বৃহস্পতির যে 4টে ঘর আছে, অর্থাৎ 9, 10, 11, 12, এই 4টে ঘর যদি কারোর রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্ট থাকে, তারা যেটা চেষ্টা করবেন যতটা সম্ভব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত রাখা, শান্ত রাখা, ধ্যান করা,
বিষ্ণু সহস্রনাম পাঠ করা, যদি পাঠ করতে অসুবিধে হয়, সবার কাছেই একটা মোবাইল আছে বা অন্যান্য ডিভাইস আছে, সেটা দিয়ে শুনবেন। শুনলেও একটা বিশাল কাজ হয়, কিন্তু রেগুলার বেসিসে শুনতে হবে। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে, যারা শাক্ত মতে দীক্ষিত আছেন, আমার বলা উচিত নয়, তবুও অনেকে প্রশ্ন করে তাই বলছি, যারা শাক্ত মতে দীক্ষিত আছেন তারা চেষ্টা করবেন যে রুদ্রাষ্টকম বা লিঙ্গাষ্টকম এই সময় শোনা আপনাদের জন্য খুব বেটার ফল দেবে। বিশেষ করে যদি রুদ্রাষ্টকম শুনতে পারেন, খুব ভালো ফল দেবে। রুদ্রাভিষেক যারা করেন বা করার পদ্ধতি জানেন, তো তারা চেষ্টা করতে পারেন এই সময়, এই 18 দিনের মধ্যে একটা রুদ্রাভিষেক করে নিতে। অনেকে আপনাকে বলতে পারে যে পূর্ণিমার দিন করা যায় না, অমাবস্যার দিন করা যায় না। আপনি বিধিবদ্ধ কোনো পণ্ডিতের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি করতে পারেন, আপনার জন্য খুব বেটার ফল দেবে। এই 4টে লগ্নের জন্য স্পেসিফিক্যালি খুব অর্থোপেডিক সমস্যা আপনাকে ভোগাবে, এবং যাদের সাইটিকার প্রবলেম আছে বা পায়ের নিচের দিকে এসে ব্লাড জমে যায়, যার জন্য ব্লাড থিনার জাতীয় মেডিসিন ইউজ করতে হয়, তারা একটু সাবধানে চলাফেরা করবেন আর কি। 9 থেকে 12 পর্যন্ত যাদের অ্যাসেন্ডেন্ট আছে, এবং ব্লাড সুগারকেও কন্ট্রোল করবেন। যারা প্রিভিয়াসভাবে সুগার বোর্ন করে আনছেন তারা কিন্তু অবশ্যই। 1 এবং 8 মেষ এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, একাদশ এবং চতুর্থ স্থানে যাচ্ছে আমাদের বুধ। তো এখানে বুধের পোস্টিং আপনাকে অতিরিক্ত এনার্জি, মানে হাই এনার্জাইজড করবে, এবং যেহেতু 5th হাউসে বৃহস্পতি এবং রবির দৃষ্টি আছে, আপনাকে হাই এনার্জাইজড করবে, পরিবারের প্রতি ডেডিকেটেড করবে। কিন্তু বৃহস্পতি সাথে বুধ আপনাকে কিছু শেখানোরও চেষ্টা করবে, লার্নিং কিছু দেওয়ার চেষ্টা করবে। স্পেশালি যারা মনে করুন একদম প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু তাদের স্পিরিচুয়াল নলেজ কম আছে বা একেবারেই নেই, বা শিখতে চাইছেন, না থাকাটা বড় ব্যাপার না, কনসিডারেশনটা বড় ব্যাপার। যদি বোঝেন যে নেই, তারপরে যে প্রসেসটা আসবে তাহলে যদি শেখা যায়, এই দুটো পার্টে ভাগ করা যায়। আর যারা মনেই করছেন না যে আমার দরকার নেই, তাদের ব্যাপারটা আলাদা। যদি শিখতে চান তারা এই সময় শিখতে পারেন। মনকে শান্ত রাখবেন, ইগোকে কন্ট্রোল করবেন। রবি বুধ বৃহস্পতি একসাথে কিন্তু আপনার মধ্যে ইগো এবং হঠাৎ করে হট টেম্পার্ড মেন্টালিটি তৈরি করবে। বাড়ির মধ্যেও গৃহশান্তি কিন্তু একটু বিনষ্ট করতে পারে। সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার আসতে পারে, সেটা থেকে নিজেকে বিরত রাখবেন যতটা সম্ভব। ব্লাড প্রেশার থেকে এবং যে কোনো রকম আমাদের যে ভার্টিব্রা আছে আমাদের, এটার যে কোনো রকম ব্যথা বা নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম থেকে নিজেকে রক্ষা করবেন। মিথুন এবং ভার্গোর সম্বন্ধে আগেই বলেছি। ভার্গোর ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, ডেটের মধ্যে না যাওয়া। পুরনো যদি ডেট থাকে, যদি 100 টাকা আয় করেন, 30 টাকায় সংসার চালিয়ে 70 টাকা দিয়ে ডেট শোধ করবেন, নাহলে কিন্তু একটু ডিফামেশন হওয়ার যোগ আছে। আপনার কোনো সম্পর্ক, কোনো পুরনো সম্পর্ক, বিশেষ করে কোনো মেল ফিমেলের সম্পর্ক, সেটা কিন্তু কেটে যেতে পারে এই সময়। এবং এটা শুরু হয়েছে কিন্তু 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের, এবং এটা থাকবে 6 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের। তো প্রায় 1.5 মাস এই সময় চেষ্টা করবেন যে কোনো একজন সংযত থাকা, না হলে সম্পর্কটা রিভাইভ করবে না। সন্তান যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন, তারা কিন্তু ডক্টরস যেভাবে অ্যাডভাইস করছে এভাবে একদম সোললি মেনে চলবেন, উইদাউট এনি হেজিটেশন। যা বলছেন তাই সেইভাবে থাকবেন, না হলে প্রবলেম করবে। নার্ভের সমস্যা হলে ডক্টর দেখাবেন, পেটের প্রবলেম হলে ডক্টর দেখাবেন। যানবাহন চালাবেন খুব সাবধানে, স্পেশালি ভার্গোদেরকে বলছি। ভার্গোর কিন্তু 5th হাউসে শুক্র মঙ্গলের মধ্যে ক্ল্যাশিং আছে। যাদের হাই রাশ ড্রাইভিং করার হ্যাবিট আছে, তারা দয়া করে করবেন না, কোনো সময় করবেন না, এই সময় তো একেবারেই করবেন না। ল ব্রেক করে কোনো কাজ করবেন না কখনো। আচ্ছা, শুক্রের অ্যাসেন্ডেন্ট যাদের আছে সেটা হচ্ছে বৃষ এবং তুলা, তাদের জন্য বলে দিই। বৃষর ক্ষেত্রে 10th হাউস, তুলার ক্ষেত্রে কিন্তু 5th হাউসে এই যোগ তৈরি হচ্ছে। কম্পারেটিভলি দেখে মনে হবে খুব ভালো যোগ, কিন্তু ভালো এফেক্ট পাবেন না। আপনাকে না একদম পরিষ্কার ব্যাপার, দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, ঘুমিয়ে থাকবেন। রাহু আছে, তো রাহুর দৃষ্টি আছে,
একদম আপনার 9th হাউসের ওপরে এবং 4th হাউসের ওপরে রাহুর দৃষ্টি আছে। এবং বুধ অ্যাকচুয়ালি এই যে দৃষ্টযুক্ত যে ঘর তার দ্বিতীয় অবস্থান করছে। তো আপনাকে অনেক বড় বড় চিন্তা ভাবনা করাবে মার বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু আপনি দেখবেন একেবারে মানে কি বলা যায়, যেটাকে ইংরেজিতে বলে ব্রাউন স্টাডিতে আপনি চলে যাবেন এরকমভাবে এক ধরনের। তো এবং ব্রাউন স্টাডি কথাটা বলাটাও ঠিক নয়, আপনি এমনি স্বপ্ন দেখবেন যে আমি এই হয়েছি সেই হয়েছে, এই করব সেই করব, কিন্তু কিছু খুব একটা করতে পারবেন না, এক্সেপ্ট আপনার যদি ভালো দশা থাকে এবং শনির পোস্টিং যদি স্ট্রং না থাকে। তো সুগার থেকে খুব সাবধানে থাকবেন, লাংসের সমস্যা থেকে সাবধানে থাকবেন, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, বাড়ির পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির প্রতি নজর দেবেন, সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন, এই বিদেশে থাকলে কি সমস্যা হয় এখন দেখতে পাচ্ছেন, কি পরিমাণ প্রবলেম হয়। মানে খুব বিতর্কিত ব্যাপার, এখন সবাই বিদেশে পড়তে টড়তে যায়। হ্যাঁ, একটা সময় উল্টো হতো, ভারতবর্ষে সবাই পড়াশোনা করতে আসতো, আমাদের বহু পুরনো, আমাদের পাটলিপুত্র এবং ট্যাক্সিলাতে আমাদের মানে এখন যেটা পাকিস্তানে বর্তমানে তক্ষশিলা, তো একটা সময় পড়তে আসতো এখানে। চাইনিজরা তো প্রচুর পড়াশোনা করতে আসতো, এখনও আসে, বিশ্বভারতীতে এখনও প্রচুর মানুষ পড়াশোনা করেন এখানে থেকে। ভারত চিরকালই শিক্ষার জায়গাটা অত্যন্ত উন্নত, এখানকার প্রথাগত জায়গা। এখানে যদি এটাকে ডিপ্লোম্যাটিক্যালি খুব ইউজ করা যায় তাহলে সেটা ভবিষ্যৎ তথা আমাদের জেনারেশনের জন্য অত্যন্ত বেটার হবে, মানে প্রচার যদি করা যায়। বাট মানে সত্যি কথা বলছি, শাস্ত্র যেটা বলে আমি সে কথাটা কোট করছি না, এটা আমার নিজের কথা না, কোনো বানিয়ে বা কাউকে, কেউ যদি হার্ট হন তার দ্বারা খুব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে বিদেশে যাওয়ার জন্য বহু মানুষ প্রশ্ন করেন, দাদা বিদেশে যাওয়ার যোগ আছে, মুখ্যত প্রশ্ন করেন মানিটারি কারণে, আর কোনো কজ নেই। বিদেশে গেলে সে এখানে যে ইনকাম করবেন তার থেকে অনেক গুণ হয়তো সে ইনকাম করতে পারবেন, আমার কোনো ধারণা নেই, আমি কোনোদিন কোনো বেসরকারি কাজ করিনি। নাম্বার 2 হচ্ছে আমি কোনোদিন ব্যবসা করিনি মানে সোকল্ড যেটা হাউস হোল্ড আছে সেটাকে দেখাশোনা করি, ইনিশিয়েট করিনি কিছু। আর নাম্বার 3 হচ্ছে যেটা আমি করিনি সেটা হচ্ছে আমি কোনোদিন বিদেশে গিয়ে লেখাপড়া করিনি, তার কোনো ধারণা নেই। এখানের কলেজ ইউনিভার্সিটিতেই পড়েছি, তো অনেক বিদেশি বন্ধু বান্ধবের সাথে পরিচয় আছে, আমার মনে হয় না তারা খুব একটা বেশি আমাদের থেকে বেশি জানে বা এরকম ব্যাপার আছে। এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার, এক্সেপশনস আর দেয়ার, কিন্তু এরকম ব্যাপার নয়। তো চেষ্টা করবেন দেশের মধ্যে নিজেকে অ্যাকোমোডেট করা যতটা সম্ভব, মানে আগে নিজেকে মাপার চেষ্টা করবেন যে আমার ক্ষমতা কতটা, মানে আমাকে একটা ডক্টর হতে হবে, সেটা যেখানে খুশি। আপনি হয়তো ফিজিক্স পারেন না ভালো করে, সেই জন্য আপনি এন্ট্রান্স ক্লিয়ার করতে পারছেন না, নাই পারতে পারেন। তো যারা নিয়ামক সংস্থা তারা যখন ফিজিক্সটা রেখেছে যে পাশ করে যেতে হবে, তার মানে তো তার গুরুত্ব আছে বলেই রেখেছে। তো চেষ্টা করবেন দেশের মধ্যে থেকে কাজ করা, কারণ দেশে থাকলে আপনি যে আত্মসম্মান মানটা পাবেন সেটা বিদেশের ভূমিতে আপনি কখনোই পাবেন না। অর্থ হয়তো আপনি অনেক পেতে পারেন, দু একজন ব্যতিরেকে, তারা এক্সেপশনাল, তারা যেখানেই যাবেন সেখানেই সম্মান পাবেন, কারণ বিদ্বান সর্বত্র পূজ্যতে। কিন্তু এটা তো কলিযুগ, বিদ্বানরা সবসময় সব জায়গায় পূজিত হন না। এখন অন্য কিছু মানে ক্ষমতা শক্তি এগুলো অনেক বেশি পূজিত হয়, স্পেশালি অর্থ। বারবার বলেছি কলিযুগে অর্থ হচ্ছে মেন সোর্স অফ এভরিথিং। তো সেখানে চেষ্টা করবেন বুঝে শুনে যাওয়ার যতটা সম্ভব। মানে যার সন্তান বিদেশে গিয়ে কোনো সমস্যায় ফেসে রয়েছে তার পেরেন্টসই জানে সে কতটা উদ্বিগ্নের মধ্যে তার দিন কাটছে, এটা অন্য কেউ বুঝতে পারবে না দূর থেকে। যাই হোক, এটাকে একটু খেয়াল রাখবেন। নিজ ভূমিতে অল্প আয় করাও ভালো, পরভূমিতে গিয়ে। আপনাকে যদি ঈশ্বর জন্মানোরই হতো তাহলে ওখানেই জন্ম দিত, এটা হচ্ছে প্রথম কথা। আপনাকে দেয়নি তো, তার মানে আপনাকে বারণ করছে অ্যাকচুয়ালি কাজটা করতে। সিম্পলি বুঝুন। এবার আপনি বলবেন আমার যোগ আছে বিদেশে যাওয়া, থাকতেই পারে। আমাদের মহান মহান পণ্ডিতেরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়িয়ে এসছেন, কিন্তু আলটিমেটলি তারা চলে এসছেন। বহু মানুষ আমাকে প্রশ্ন করে, আমি তাদের প্রতি খুব মানে অবাক দৃষ্টিতে তাকাই যে আমি এখানে সেটেলড হতে যাই না, বিদেশে সেটেলড হতে যাই। মানে মনে হয় যেন বিদেশটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। জানি না কি আছে, ভারতবর্ষ এমন দেশ যেখানে সব কিছু পাওয়া যায়,
130 কোটি লোকের 260 কোটি প্লেট খাবার তৈরি হয় এখানে। পৃথিবীর কোনো দেশ যদি শোনে না, সে প্রথমেই ওয়াকআউট করে যাবে সেখান থেকে, যে 230 কোটি লোকের খাবার একটা দেশ প্রোডাকশন করতে পারে রোজ। এটা হচ্ছে সব থেকে বড় গুণ এই দেশের। আর নাম্বার 4 হচ্ছে, যেটা নিয়ে বলবো, চন্দ্র এবং রবি এই দুজনের যাদের অ্যাসেন্ডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে চন্দ্রের ক্ষেত্রে 8th হাউসে মানে কর্কট লগ্নের ক্ষেত্রে, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে 7th হাউসে থাকবে। মানির ফ্লো আপনাকে কিন্তু দেবে, কিন্তু মানিকে রাখার চেষ্টা করবেন। ইউ শুড পুট বাই দ্য মানি বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। যেভাবে পারবেন আপনি চেষ্টা করবেন সঞ্চয় করা, অযথা এক্সপেন্ডিচারে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। আর পরিবারের প্রতি ইন্টিগ্রিটি বজায় রাখবেন এবং ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, স্পেশালি কোনো ট্রাভেলিং সংক্রান্ত ঝুঁকি। এখন তো অনেক দিন বাদে পরিবেশ পরিস্থিতি অনেকটা ঠিক হয়েছে, অনেকেই যাচ্ছেন, কিন্তু ঝুঁকিপূর্ণ করবেন না। আমি পার্টিকুলারলি অ্যাসেন্ডেন্টের জন্য বলছি, আরও স্পেশালি বলছি কর্কটের জন্য। অনেকে আছে কর্কট লগ্ন, কর্কট রাশিও আছে। যদি কর্কট রাশির কোনো মানুষের পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, তার বয়স যদি এখন 35 অনওয়ার্ডস হয়, তাহলে মোটামুটি কেতুর দশা শেষের দিক বা শুক্রের দশা শুরু অলরেডি হয়ে গেছে। এরকম সিচুয়েশনে দয়া করে চেষ্টা করবেন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা। কেন্দ্রে যদি শনি বসে থাকে কখনো, এবং সেটা যদি ঠান্ডা ঘর হয়, এরকম মনে করুন কারোর 83-তে জন্ম, তো কর্কট লগ্নের 4th হাউসে শনি বসে রয়েছে এবং 5th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, দয়া করে চেষ্টা করবেন এই সময়টাকে অ্যাভয়েড করে যাওয়া। কতদিন? 6th এপ্রিল পর্যন্ত, তারপরে যেতে পারবেন ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর অ্যাডভাইস। অ্যাজ এ হোল এই গোচর আপনাকে কম্পারেটিভলি অনেকটা রিল্যাক্সড করবে, কারণ অনেক দিন পরে প্ল্যানেট মুভ করছে, 4টে থেকে 3টেতে নামবে, এবং নামলে পরে এই ঘরের এনার্জি কিছুটা ডিসিস্ট করবে, সেটা অনেকটা বেটার। বাট আপনারা যে প্রত্যেককে আশ্বস্ত করে বলছি, এটা কিন্তু কন্ট্রোলড হয়ে যাবে। এই সময়টা এখন নয়, এই সময়টা এনার্জিটা তো বেরোবে কোনো একটা জায়গা থেকে, যখন স্টোরড হয়েছে। পৃথিবীরও কাছাকাছি প্ল্যানেটগুলো ছিল, সে এনার্জি স্টোর করেছে পৃথিবীর ওপর। এনার্জিটা কোথা দিয়ে ইরাপশন হবে? সেটা যদি একটা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে হতো, সেটা কি আমাদের পক্ষে আরও ভালো হতো? একটা জিনিসকে তাপ দেওয়া হয়েছে, সে গরম হয়েছে, তো সে গরমটা এবার গরমটা আস্তে আস্তে তাপ ছাড়ছে। তাপটা কোথায় ছাড়বে? প্রকৃতিতে ছাড়বে, চারপাশের পার্শ্ববর্তী এয়ারগুলো আস্তে আস্তে উত্তপ্ত হবে। তো এখন সেই এয়ারটা ছাড়ার সময়টা যাচ্ছে, এটা নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাট আমি বলবো প্রত্যেকের লজিক্যাল সিদ্ধান্ত না, আমার কথা তো আর কেউ শুনবে না অ্যাকচুয়ালি, কিন্তু তবুও বলছি, লজিক্যাল কে জিতলো হারলো সেটা বড় ব্যাপার না। হিউম্যান লাইফস আর ভেরি ইম্পর্টেন্ট। মানুষের জীবনটা বাঁচানো দরকার। বিশেষ করে শিশু, মানে অসংখ্য শিশু আমি যেভাবে দেখছি খাবার পাচ্ছে না, দিস আর ভেরি ইনহিউম্যান সেন্স। আমি দেখি না একেবারে এই থিংসগুলো। আর যেভাবে বর্ণনা দেওয়া হয় যুদ্ধগুলোর, মনে হচ্ছে যেন যুদ্ধগুলো পাশেই চলছে। মানে সে একটা খুব বিকৃতভাবে মানুষকে প্ররোচিত করছে যে তুমি এটা দেখো এবং তুমি এটা থেকে ভয় পাও। সিচুয়েশনটা থেকে ভয় তো অবশ্যই পাবো, কিন্তু যারা ধরুন একটু বয়স্ক লোক, তাদের আমি সবাইকেই বলবো এগুলো দেখবেন না, এগুলো পড়বেন, পড়ে নেবেন, পেপারে পড়ে নেবেন। খুব ভয়ানক বা কোনো অ্যাট্রোসিটি কোনো ছবি থাকলে সেগুলো দেখবেন না, কারণ বুধ আপনার নার্ভের ওপর এফেক্ট ফেলবে বেশি পরিমাণে। স্পেশালি আপনার জন্মছকে যদি বকরি বুধ, এক্সস্টেড বুধ, মঙ্গলযুক্ত বুধ, বকরি মঙ্গলযুক্ত বুধ, রাহুযুক্ত বুধ এরকম যদি থাকে, রাহু দৃষ্ট বুধ, তাহলে কিন্তু আপনার ওপরে প্রচুর নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট ফেলবে। 45-এর উপর বয়স হলে বেশি এফেক্ট ফেলবে। এটাকে একটু মাথায় রেখে জায়গাটাকে একটু সাইড করে বেরোনোর চেষ্টা করুন। 15-20 দিন পরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে, সাবধানে থাকুন। আমি চেষ্টা করেছি বৃহস্পতির নক্ষত্রের উপরে প্রোগ্রাম করার।